ফেনীর ফতেহপুর রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় বাসের ৩ যাত্রী নিহত, আহত অন্তত ১২ জন। ঢাকার আশেপাশে কাভার্ড ভ্যানে অবৈধ সিএনজি স্টেশন, যে কোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা। বেগমগঞ্জের একলাসপুরে একাধিক সন্ত্রাসী বাহিনীর দৌরাত্ম্য, খুন ধর্ষণ আতঙ্কে এলাকাবাসী। বিশ্বব্যাংকের করোনা প্রকল্পে অনিয়ম, ৬০,০০০-এর বেড কিনতেই ৩,৩০,০০০ টাকা। স্বাগত বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, সঙ্গে আছি সঞ্চারী মজিদ তমা এবং আমি সুফি আহমেদ। সংবাদের শিরোনামগুলো শুনছিলেন, চলে যাও পুরো খবরে। গাজীপুরের কালিয়াকৈরে এফবি ফুটওয়্যারের কারখানা পুড়ল প্রায় ৬ ঘন্টা ধরে। শনিবার রাত ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এখনও জানা যায়নি আগুন লাগার কারণ। দাউ দাউ করে জ্বলা আগুনের ছবি গাজীপুরের কালিয়াকৈরের। সেখানে এফবি ফুটওয়্যারের কারখানায় পুড়েছে প্রায় ৬ ঘন্টা ধরে। শনিবার বিকেল ৪টার দিকে লাগা এই আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ে কারখানা জুড়ে। জুতা তৈরির রাসায়নিক থাকায় ভয়ানক রূপ নেয় এর লেলিহান শিখা। ছুটে আসে ফায়ার সার্ভিস। কালিয়াকৈর, গাজীপুর, সাভার, ইপিজেড, কাশিমপুর সহ আশপাশে থাকা ৮টি ইউনিট এসে এর বিরুদ্ধে লড়ে ফায়ার সার্ভিস। আগুন লাগার কারণ বলতে পারছে না তারা। জুতার কারখানার মধ্যে আপনার পেট্রোকেমিক্যাল প্রোডাক্ট ছিল, প্রচুর দাহ্য বস্তু মজুদ ছিল। মিলের শ্রমিক কর্মকর্তাদের সহায়তায় আমরা কাজ শুরু করি। আপনারা জানেন আগুন আর ছড়ানোর কোনো সম্ভাবনা নাই, আমাদের নিয়ন্ত্রণে চলে আসছে। তবে আগুন লাগার পরপরই ভবন থেকে বেরিয়ে আসতে পারেন শ্রমিকরা। তাই মেলেনি কোনো হতাহতের খবর। ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে কাজ করছে কর্তৃপক্ষ। অনেক র মেটেরিয়াল যেগুলো কেমিক্যালস আউটসোল বানানোর জন্য ইউজ করা হয় এদিকে রাখা ছিল। তো আগুনটা আসলে এমন এক্সপ্লোশন দিয়ে এমন ব্যাপকভাবে উপর থেকে ছড়িয়ে গেছিল যে লাকিলি সবাই ইভ্যাকুয়েট করতে পেরেছে, কিন্তু ফ্যাক্টরি বাঁচানো ডিফিকাল্ট হয়ে গেছে। প্রায় ৬ ঘন্টার চেষ্টায় রাত ১০টার দিকে এই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। কেরানীগঞ্জ সহ ঢাকার আশপাশ ছেয়ে গেছে ঝুঁকিপূর্ণ অবৈধ ভ্রাম্যমাণ সিএনজি স্টেশনে। এতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ফায়ার সার্ভিসের। চোখের সামনে এমন ঝুঁকিপূর্ণ ব্যবসা চললেও নজর নেই বিস্ফোরক অধিদপ্তর ও পুলিশ প্রশাসনেরও। কেরানীগঞ্জের কালিন্দিতে স্বদেশ নামে এই সিএনজি স্টেশনটি আপাতদৃষ্টিতে মনে হবে বৈধ, অথচ অটোরিকশা, প্রাইভেট কার সহ বিভিন্ন যানবাহনে গ্যাস দেওয়া হচ্ছে কাভার্ড ভ্যানে মজুদ সিলিন্ডার থেকে। বিক্রি হচ্ছে সরকার নির্ধারিত দামের চেয়ে প্রতি লিটারে ৯ টাকা বেশি দরে। একটি কাভার্ড ভ্যানে বিশাল আকারের শতাধিক গ্যাস সিলিন্ডার, যাতে গ্যাস ভরে নিয়ে আসা হয় ঢাকা ও গাজীপুরের বিভিন্ন সিএনজি স্টেশন থেকে। অনুমতি না নিয়ে বিক্রির কথা স্বীকার করছেন অবৈধ গ্যাস ব্যবসায়ী আক্তার হাজি। শুধু কেরানীগঞ্জেই এমন অবৈধ সিএনজি স্টেশন কমপক্ষে 10টি। অনেকে ভুয়া কাগজপত্রও তৈরি করেছেন। এমনই এক ব্যবসায়ী রহমান সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশন। এইটা আমরা ঢাকায় বিভিন্ন পাম্পের থেকে নিয়ে আসি। নিয়ে আসে এই এলাকায় এই যে সিএনজি যেগুলো আছে এটা তো ঢাকায় ঢুকতে পারে না। বৈধ না হলে তো এভাবে চালানো পসিবল হতো না, কিন্তু কিভাবে বৈধ সেটা তো আমরা জানি না, সেটা কর্তৃপক্ষ, আমাদের যে মালিক মহাজন আছে তারা জানে। ভ্রাম্যমাণ সব সিএনজি স্টেশনে গ্যাস পরিমাপের মিটার থাকলেও নেই অগ্নি নির্বাপন ব্যবস্থা। এতে স্থানীয় চালকদের কিছুটা সুবিধা হলেও ঝুঁকিপূর্ণ উপায়ে গ্যাস বিক্রি করায় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী। ফায়ার সার্ভিস বলছে অতিরিক্ত চাপ অথবা তাপে কাভার্ড ভ্যানে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা। এজন্যই এ ধরনের ব্যবসার অনুমোদন দেয় না ফায়ার সার্ভিস। একটা সমন্বয়, একটা সিস্টেমের মাধ্যমে তারা সেবা দেওয়ার কথা। তো হঠাৎ করে রাস্তায় যে এই ধরনের দাহ্য পদার্থ
তারা তো এভাবে দেওয়ার কথা না। অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয় দেশের কোথাও ভ্রাম্যমাণ সিএনজি স্টেশনের অনুমতি দেয়নি বিস্ফোরক পরিদপ্তর। তারপরও প্রশাসনের সামনেই অবাধে চলছে অবৈধ ব্যবসা। বিস্ফোরক অধিদপ্তরে আমি চিঠি দিয়ে জানিয়েছি, পরিবেশ অধিদপ্তরে জানিয়েছি, এবং যেহেতু কাবার্ড ভ্যানের বিষয়টি আসে সেক্ষেত্রে আমি বিআরটিএর চেয়ারম্যান মহোদয় বরাবর চিঠি দিয়েছি। এর পাশাপাশি আমরা প্রতিনিয়ত মোবাইল কোড করছি। শুধু কেরানীগঞ্জ নয়, সিরাজগঞ্জ, টাঙ্গাইল সহ দেশের বিভিন্ন স্থানে গড়ে উঠেছে ঝুঁকিপূর্ণ ভ্রাম্যমাণ সিএনজি স্টেশন। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাসপুর ইউনিয়নে দীর্ঘদিন ধরে সক্রিয় একাধিক সন্ত্রাসী বাহিনী। খুন, ধর্ষণ, চাঁদাবাজি ও মাদক ব্যবসায়ী তাদের মূল পেশা। এসব বাহিনীর কাছে জিম্মি এলাকার সাধারণ মানুষ। পুলিশ বলছে, অভিযোগ পাওয়ার পরপরই নেওয়া হচ্ছে ব্যবস্থা। দুর্গম মেঠোপথ ধরে বেগমগঞ্জের সীমান্তবর্তী পূর্ব একলাসপুর বখাটে কিশোর, তরুণ ও যুবকদের নিয়ে গড়ে উঠেছে কয়েকটি সন্ত্রাসী বাহিনী। খুন, ধর্ষণ, চাঁদাবাজি ও মাদক ব্যবসা এই বাহিনীর সদস্যদের মূল পেশা। এর মধ্যে দেলোয়ার বাহিনীর বিবস্ত্র করে নারী নির্যাতনের ঘটনা দেশ জুড়ে সমালোচনার ঝড় ওঠে। সিএনজি চালক থেকে রাজনৈতিক প্রভাব খাটিয়ে অল্প সময়ে দেলোয়ার হয়ে ওঠেন শীর্ষ মাদক ব্যবসায়ী। আবার দেলোয়ার বাহিনীর প্রতিপক্ষ বাহিনীও রয়েছে। কাটা রাসেল নামে বাহিনী একলাসপুর ও গাবুয়া এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি চালাচ্ছে। গত বছর মাদক ও আধিপত্য বিস্তার নিয়ে 3 যুবককে প্রকাশ্যে গুলি ও কুপিয়ে হত্যা করে এ বাহিনী। এরকম একাধিক সন্ত্রাসী বাহিনীর কাছে জিম্মি সাধারণ মানুষ। প্রতিবাদ করলে বাড়িঘরে হামলা, গুলি ও নির্যাতন চালায় সন্ত্রাসীরা। ওদেরকে কিছু বললে ওরা ফায়ারিং করে, নিজেরা এমন গোড়াগুড়ি করে, এমন মানুষের বাড়িতে তাদেরকে আক্রমণ করে। খালপার রাস্তা, এখানে কাঁচা রোড, এখানে পুলিশেরা আসতে পারে না। সন্ত্রাসীরা এই পুলিশেরা না আসার কারণে এই এলাকাতে অনেক অপকর্ম করে। স্থানীয়রা বলছেন, গ্রেপ্তার হলেও রাজনৈতিক প্রভাব খাটিয়ে পার পেয়ে যায় সন্ত্রাসীরা। জামিনে আসি যে বিভিন্ন নেতাদের ইয়েতে যাই, এরা আবার আরো কাজ করবে, আরো বড় কাজ করি ফেলে। পুলিশ সুপার বলছেন, অভিযোগ পাওয়ার পরপরই নেওয়া হচ্ছে ব্যবস্থা। সন্ত্রাসী কর্মকাণ্ডের খবর পেলে প্রশাসনকে জানানোর অনুরোধ করেন তিনি। কোনো না কোনোভাবে আমাদের কাছে অভিযোগ আসার সঙ্গে সঙ্গে আমরা বিষয়টাকে গুরুত্ব দিয়ে দেখি, এবং কোনো বিষয়ই আমাদের কাছে আনঅ্যাটেন্ডেড থাকে না। যে কোনো ঘটনা ঘটলে পুলিশকে অবগত করবে। সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি এলাকাবাসীর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। নোয়াখালীর বেগমগঞ্জে নারী নির্যাতন মামলার আরেক আসামি মাইনুদ্দিন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এদিকে মামলার 3 আসামিকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন, পিবিআই। এছাড়া নির্যাতিত ওই নারীর সাথে দেখা করেছে ঢাকার একটি প্রতিনিধি দল। 2 দিনের রিমান্ড শেষে নারী নির্যাতন মামলার আসামি মাইনুদ্দিন শাহেদকে আদালতে তোলা হয়। জেলার 2 নম্বর আমলি আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম SM মোসলে উদ্দিন মিজান 164 ধারায় তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন। এ ঘটনায় এখন পর্যন্ত 5 জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এই মামলার আরও আসামিরা রিমান্ডে আছে। আমরা আশা রাখি যে তাদের রিমান্ড শেষেও তারাও হয়তো 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে পারে। মামলাটির অগ্রগতি হচ্ছে এবং আমরা আশা রাখি যে এই মামলাটিতে আমরা অতি দ্রুত ন্যায় বিচার দিতে পারবো নির্যাতিতাকে। এদিকে নির্যাতনের ঘটনাস্থল পরিদর্শন করেছে পিবিআই। তাদের সাথে ছিল 3 আসামি বাদল, কালাম ও সাজু। বিবস্ত্র করে নারীকে নির্যাতন ও ফেসবুকে ভিডিও ছড়িয়ে দেওয়ার 2 মামলার তদন্ত করছে পিবিআই। এছাড়া নির্যাতিত ওই নারীর সাথে দেখা করেছেন ঢাকার একটি নারী প্রতিনিধি দল। পরে নোয়াখালী প্রেস ক্লাবে আন্দোলনকারীদের সাথে মত বিনিময় করেন তারা। আমাদের পক্ষ থেকে জানাতে চাই যে উনি একা নন, আমরা পাশে আছি এবং এই আন্দোলন আমরা চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত দোষী যারা তাদের শাস্তি না হয়। এ ঘটনার প্রতিবাদে জেলার প্রধান সড়কে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট ও জাতীয় কবিতা পরিষদের নেতাকর্মীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।
আপনারা দেখছেন বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। সংবাদে আরও যা থাকছে। ঢাকা 5 আসনে নাগরিক ভোগান্তি চরমে, ময়লার ভাগার, দুর্গন্ধযুক্ত পানি আর ফুটপাত দখলের অভিযোগ। বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ নিয়ে পূর্বাচলে নির্মাণ হচ্ছে 71 ফুট উঁচু ব্রোঞ্জের ভাস্কর্য, আগামী বছরই উদ্বোধন। ফেনীর ফতেহপুর রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় বাসের 3 যাত্রী নিহত হয়েছে, আহত হয়েছেন আরও অন্তত 12 জন। পুলিশ জানায়, গত রাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে শ্যামলী পরিবহনের একটি বাস চট্টগ্রাম যাচ্ছিল। ভোর 5:30টার দিকে ফতেহপুর রেল ক্রসিং পার হতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা বলছেন, কোনো সিগন্যাল না থাকায় বাসটি লাইন ক্রস করে। ট্রেনও কাছাকাছি থাকায় দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। ঘটনাস্থলেই মারা যান 2 জন। হাসপাতালে নেওয়ার পথে মারা যায় আরও একজন। আহত কয়েকজনকে ফেনী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 2 জনকে আনা হচ্ছে ঢাকায়। এই ঘটনায় 2 ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। আসার পরে মনে করেন যে ঢাস করে একটা শব্দ হলো, তারপরে গাড়ি কয় পাক খাইছে এটা বলার মতো ক্ষমতা নাই। ওভারব্রিজের নিচে রেল এবং বাস মুখোমুখি সংঘর্ষে কিছু মানুষ আহত এবং নিহত সংবাদ পেয়ে দ্রুত আমরা ঘটনাস্থলে আসি। ঘটনাস্থলে আসার পর দেখি যে 2 জন রেল লাইনের উপরে 2 জন ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। ফেনীর ফতেহপুর রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় বাসের 3 যাত্রী নিহত হয়েছে, আহত 12 জন। এই বিষয়ে আরও জানাতে ফেনীর সদর হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সমীর উদ্দিন। সমীর, ট্রেন দুর্ঘটনায় আহতদের কি অবস্থা এবং ট্রেন চলাচল কি এখন স্বাভাবিক হয়েছে কিনা, এই বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানাবেন। ট্রেনের সাথে চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা চট্টগ্রাম অভিমুখী শ্যামলী পরিবহনের সাথে ধাক্কা লেগে প্রায় 14 জন আহত হয় এবং ঘটনাস্থলে 2 জন এবং 1 জন হাসপাতালে মারা যায়। হাসপাতালে আহতদেরকে নিয়ে আসা হলে তাদেরকে বিভিন্ন ওয়ার্ডে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে অনেককে বিভিন্ন জায়গায় স্থানান্তর করা হচ্ছে উন্নত চিকিৎসার জন্য। আর এই মুহূর্তে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে রেল যোগাযোগ সেটি স্বাভাবিক রয়েছে এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে যান চলাচল সেটিও কিন্তু স্বাভাবিক রয়েছে। আমি এখন আসছি ফেনী সদর হাসপাতালে। সেখানে আসলে রোগীদের আমরা খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছিলাম। রোগীদের স্বজনরা বলছেন যে ভোর 5টার দিকে ফতেহপুর রেল ক্রসিং পার হওয়ার সময় সেখানে কোনো লাইন না থাকায় বাসটি ক্রসিংটা যেতে লাগে। তাৎক্ষণিকভাবে মেলগাহী এই মালবাহী ট্রেনটি বাসটিকে সজোরে ধাক্কা দিলে বাসটি অনেক দূরে যায় ছিটকে পড়ে। তাৎক্ষণিকভাবে সেখানে অনেক আহতেরও ঘটনা ঘটেছে। এখানকার যে স্থানীয় লোকজন বা আহতদের অনেকেই এখানকার যিনি লাইনম্যান তার যে এখানকার গাফিলতি সেটি তারা কিন্তু বলছেন যে লাইনম্যান যদি সেখানে তার সঠিক দায়িত্ব পালন করত তাহলে এত বড় দুর্ঘটনা আজকে এটা ঘটতো না, এত প্রাণহানির ঘটনাও ঘটতো না। এখানকার জিআরপির সাথে আমরা কথা বলেছিলাম, তারা বলছেন রেল লাইনের যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি তারা সংস্কার করে দিয়েছেন। তারা রেল চলাচলের জন্য রাস্তা স্বাভাবিক করেছেন এবং যারা নিহত হয়েছে তাদের বিষয়ে যে মামলার যে প্রক্রিয়া তারা খোঁজ খবর নিচ্ছেন, আহতদের খোঁজ খবর নিচ্ছেন। খুব শীঘ্রই এটিকে মামলা আকারে রূপান্তরিত করা হবে। আর এটি ছিল আমার কাছে ফেনীর ফতেহপুরের রেল ক্রসিং এ সড়ক দুর্ঘটনার সর্বশেষ তথ্য। ট্রেন দুর্ঘটনা নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী সমীর উদ্দিন। রাজধানীর কামরাঙ্গীর চরে ব্যাংক কর্মচারী সেলিনা খানমকে হত্যার 8 দিনেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। নিজের ছেলে বিপ্লব ভাড়াটে খুনি দিয়ে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন সেলিনার স্বামী। পুলিশ বলছে হত্যা মামলার আসামি শনাক্ত হয়েছে, শিগগিরই গ্রেপ্তার হবে। সাবেক ব্যাংক কর্মকর্তা ওবায়দুল্লাহর প্রথম স্ত্রী মারা যায় গত বছর। পরে নিজের ছেলিকা ব্যাংক কর্মচারী সেলিনা খানমকে বিয়ে করেন। সেটা মেনে নিতে পারেনি ওবায়দুল্লাহর প্রথম ঘরের সন্তানরা। জার্মান প্রবাসী ছেলে বিপ্লব তালাক দিতে বললেও রাজি হননি ওবায়দুল্লাহ। তার অভিযোগ এ কারণে সেলিনাকে হত্যার হুমকি দিত বিপ্লব। যখন আমার বাবা বিয়ে করে বা আমরা যখন জানতে পারি তখন আমরা মেনে নিই, কিন্তু ওটা নিয়ে আমার ভাই ক্ষিপ্ত ছিল।
আমার ভাইকে কোনোভাবে আমরা বুঝাইতে পারি না, কোনো অবস্থাতে তাকে লাইনেও আনতে পারি না যে ভাই এটা ঠিক, এটা আপনার করা ঠিক না, ভাই ভাই করেন না। গত 2 অক্টোবর বাড়ি ভাড়া নিতে এসে 2 যুবক সেলিনাকে কুপিয়ে পালিয়ে যায়। পরে ঢাকা মেডিকেলে নিলে মারা যান সেলিনা। স্বামী ওবায়দুল্লাহর অভিযোগ, ওই 2 যুবক বিপ্লবেরই ভাড়াটে খুনি। আমার পারিবারিক থেকেই এই এটা ঘটাইছে, তবে এই সন্ত্রাসীরা এরা হলো এসে ভাড়াইছে। আমি তো আমার পাবো না, দৃষ্টান্তমূলক শাস্তি আমি আমার জীবন দশা দেখে যেতে চাই। পুলিশ বলছে ওই দুজনের একজন নিজেকে চাঁদপুরের বাসিন্দা ফয়সাল বলে পরিচয় দেন, কিন্তু এরকম কাউকে খুঁজে পাওয়া যায়নি। অভিযোগের প্রেক্ষিতে আমরা মামলা রুজু করি। আসলে বাদী বলতেছে, তারা যার উল্লেখ করছে তার ছেলেকে সন্দেহ করতেছে। তার সার্বিক বিষয় নিয়ে আমরা তদন্ত করছি, তদন্তের প্রাথমিক পর্যায়ে তদন্ত চলছে। এখনও মামলার আসামি আমরা অ্যারেস্ট করতে পারিনি, তো চিরে অ্যারেস্ট হবে। পুলিশের ধারণা পারিবারিক কলহের জেরেই এই হত্যা, তবে বিপ্লবের সংশ্লিষ্টতা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 7 বছরের শিশুকে নদীতে ডুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে মাগুরায়। পরিবারের কাছে মুক্তিপণের দাবি করা 2 জনকে আটকের পর এই তথ্য পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, মোবাইল ফোনে মুক্তিপণ দাবির পরিপ্রেক্ষিতে ইমরান আলী আসলাম এবং তার ছেলেকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তারা জানান, বুধবার শিশুটিকে ডিঙ্গি নৌকার সঙ্গে বেঁধে নবগঙ্গা নদীতে ডুবিয়ে দেওয়া হয়। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে শনিবার ডুবুরি দল দিয়ে খোঁজা হলেও মরদেহ উদ্ধার করা যায়নি। আজ আবারও নদীতে অনুসন্ধান চালানো হবে। মরদেহ উদ্ধার না হওয়া পর্যন্ত ঘটনা সম্পর্কে নিশ্চিত করে কিছুই বলতে রাজি নয় পুলিশ। তবে পুরনো শত্রুতার জের ধরে এই ঘটনা ঘটানো হতে পারে বলে জানায় তারা। একটা মোবাইল নাম্বার থেকে পরিবারের কাছে চাঁদাও দাবি করা হয়। সেই মোবাইল ফোনের সূত্র ধরে আমরা 2 জন ব্যক্তিকে শনাক্ত করে নিজেদের হেফাজতে নিয়ে তথ্যের ভিত্তিতে আমরা খুলনা থেকে ডুবুরি দল নিয়ে এসে এখানে তল্লাশি করতেছি। নাগরিক ভোগান্তির নানা অভিযোগ ঢাকা 5 সংসদীয় আসনের বেশিরভাগ বাসিন্দার। সড়কের পাশে ময়লার ভাগার, দুর্গন্ধযুক্ত পানি আর ফুটপাত দখল করে বসেছে অবৈধ দোকান। একের পর এক দুর্ঘটনা ঘটলেও বন্ধ হচ্ছে না ব্যাটারি চালিত ইজি বাইক। এলাকাবাসী বলছে, স্থানীয় জনপ্রতিনিধি ও থানা পুলিশের মন রক্ষা করেই চলছে অবৈধ যানবাহন। আসনটির উপনির্বাচনে এসব গুরুত্ব পাবে বলে মনে করছেন ভোটাররা। রাজধানীর যাত্রাবাড়ির দৃশ্য এটি। সড়ক ও ফুটপাত দখল করা এই বাজারের বয়স 20 বছরেরও বেশি। প্রধান সড়কের 4 ভাগের 3 ভাগই দখল করে বসানো হয়েছে পিকআপ ট্রাক স্ট্যান্ড। ফ্লাইওভার হলেও এর নিচে যানজটের এই দৃশ্যেই প্রকাশ পাচ্ছে অব্যবস্থাপনার মাত্রা। এই বাজারের কারণে এই রাস্তার থেকে আপনার যাওয়া আসায় খুবই ভোগান্তি হয়। রাস্তাটাতেও দখল করে নিয়ে আসছে, ফুটপাতওয়ালারা দখল করে নিচ্ছে, এই কারণে সমস্যাটা হইতে আছে। ঢাকা 5 আসনের বিভিন্ন এলাকার দুর্ভোগের অন্যতম কারণ বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম। ঢাকা দক্ষিণ 64 নম্বর ওয়ার্ড, আপনার বিল নেয় 150 করে, 150 নেয়, 180 নেয়। ঢাকা 5 আসনের এসব এলাকার জন্য সিটি কর্পোরেশন থেকে ময়লার বিল 100 টাকা নির্ধারণ করলেও নেওয়া হচ্ছে 150 থেকে 200 টাকা পর্যন্ত। এরপরও সড়কের পাশে এভাবেই রাখা হচ্ছে ময়লার স্তূপ। এতে অতিষ্ঠ পথচারী সহ এলাকাবাসী। চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে ড্যামরা, মাতুয়াইল, শনিরাখড়া ও কদমতলী সহ আশপাশের এলাকার বেশ কিছু সড়ক। অবাধে চলছে ঝুঁকিপূর্ণ ব্যাটারি চালিত ইজি বাইক। অটো রিক্সা তো বলাই যায় না, একটার বেশি এক লাগে, মানুষ প্রতিদিন হঠাৎ অ্যাক্সিডেন্ট হইতেছে। রাত্রিতে ভিড় হয়, মানুষ চলার কোনো কায়দাই থাকে না, মানুষ বিরক্ত হয়ে যায়। ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের ছত্রছায়ায় বেশিরভাগ অনিয়ম, দাবি এলাকাবাসীর। রাস্তা 60 ফুট 40 ফুট দখল করে রাখছে হকাররা। এই দোকানগুলোর উৎসাহ কি পলিটিক্যাল নেতা আছে, কিছু সাথে প্রশাসনও জড়িত আছে। আমাদের জনপ্রতিনিধিরা এই বিষয় নিয়ে ওই রকম কোনো অ্যাক্টিভিটিস তাদের নাই বললেই চলে। শৃঙ্খলা ফেরাতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস আওয়ামী লীগ নেতাদের। এখানে টেম্পো স্ট্যান্ড, যেসব বাস স্ট্যান্ড বা লরি আছে, এখানে চাঁদাবাজি অনেক হয়। এসব গাড়িগুলি কোনো লাইসেন্স নাই, রোড পারমিট নাই, এগুলি কীভাবে চলে আমি ঠিক জানি না। অবৈধ কাম হইতেছে, এগুলি ইনশাল্লাহ আমি রোধ করব। আমি কখনোই চাই না যে ফুটপাত দখল করে, রাস্তাঘাট দখল করে কেউ দোকান করুক। আমি আমার সিটি কর্পোরেশন, অঞ্চল 5 সর্বস্তরের নেতাকর্মীদের, কর্মকর্তাদেরকে আমি আশ্বস্ত করেছি, আপনারা যে পদক্ষেপ নেবেন আমি স্বয়ং থেকে তা বাস্তবায়ন করব। অভিযোগ আছে স্থানীয় প্রশাসনকে খুশি করেই এই অব্যবস্থাপনা। চাঁদার যে বিষয়টা, এটা আপনার আমি যতদূর শুনেছি এর সাথে আপনার পুলিশের ইনভলভমেন্টটা কম।
যদি কোনো অভিযোগকারীকে পাঠান আমি আপনাকে অ্যাসিওর করতে পারি যে আমি অবশ্যই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব, সে পুলিশই হোক আর পাবলিক হোক বা অন্য কোনো পলিটিক্যাল এলিমেন্টস যেই হোক না কেন। আগামী 17 অক্টোবর ঢাকা 5 আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্বব্যাংকের করোনা প্রকল্পে 60,000 টাকার হাসপাতাল বেড কেনা হয়েছে 3,30,000 টাকায়। ঠিকাদার বলছে বেশি দামে কেনার দায় প্রকল্প কর্মকর্তাদের, আর বেশি দামে বিক্রি করা তাদের দক্ষতা। বিষয়টি ধামাচাপা দিতে সাংবাদিকদের এড়িয়ে চলছেন প্রকল্প কর্মকর্তারা। প্রকল্প কার্যালয়ে বসেই ফোনে জানান অফিসে নেই। অবশেষে ওই অফিসেই ধরা পড়েন ইন্ডিপেন্ডেন্টের ক্যামেরায়। মহাখালীর ডিএনসিসি করোনা আইসোলেশন সেন্টারে বিশ্বব্যাংকের করোনা প্রকল্প থেকে 220টি বেড কেনা হয়েছে প্রায় 5 কোটি টাকায়। চীনা প্রতিষ্ঠান জিয়াংশু মেডিকেল ইকুইপমেন্টের তৈরি এসব বেড। কেনাকাটার চুক্তিপত্রে দেখা যায় 5 ফাংশনের এক একটি বেড 3,30,000 আর 3 ফাংশনের বেডের দাম ধরা হয়েছে 1,95,000 টাকা। এই বেডগুলোর ছবি সহ চীনা কোম্পানি জিয়াংশুকে ইমেইল করলে তারা উত্তরে জানায় এক একটি 5 ফাংশন বেড $485 অর্থাৎ 41,000 টাকা, আর 3 ফাংশন বেডের দাম $379 বা 32,000 টাকা। এর সঙ্গে শিপিং চার্জ বা অন্যান্য ব্যয় যুক্ত হলেও প্রতিটি বেডের মূল্য 50 থেকে 60,000 টাকার বেশি হওয়ার কথা না। আমি যে দাম বেশি নিয়ে দেখতে পারি সেটা আমার ক্রেডিট, আমার বেশি দাম আমি নিতে চাই। ডিপার্টমেন্ট কেন কিন্তু তাদেরকে জিজ্ঞেস করতে পারেন। চুক্তিপত্রে দেখা যায় দর যাচাই কমিটিতে তৎকালীন প্রকল্প পরিচালক ইকবাল কবির ও সহকারী পরিচালক সাইফুল ইসলাম ছাড়া অন্য কারো স্বাক্ষর নেই। এ নিয়ে কথা বলতে ইকবাল কবিরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার নাগাল পাওয়া যায়নি। দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। দুর্নীতির অভিযোগে এরই মধ্যে ডাক্তার ইকবাল কবিরকে প্রকল্প ও স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সহকারী প্রকল্প পরিচালক সাইফুল ইসলামের খোঁজে স্বাস্থ্য অধিদপ্তরে গেলে তাকেও পাওয়া যায়নি। এখন আমি এই মুহূর্তে আমি ডিএর সাথে একটা গুরুত্বপূর্ণ মিটিং করব। আর বর্তমান প্রকল্প পরিচালক ও অধিদপ্তরের উপপরিচালক ডাক্তার কাজী শামীম হোসেন জানান তিনি অসুস্থ থাকায় অফিসে যাননি। তিনি প্রকল্প অফিসের ঠিকানাও জানেন না। এগুলো তো সব আগের পিডির আমাদের চয়েসই, তো এটা আমি প্রকুরমেন্ট কনসালটেন্টের সাথে কথা বলে পরে আপনাকে জানাবো। হ্যাঁ, মহাখালীর ডিওএইচএস এ গিয়ে বোঝার উপায় নেই যে এটাই ইআরপির প্রকল্প কার্যালয়। 30 মিনিট পর খুলল দরজা। যিনি প্রকল্প অফিসে চেনেন না সেই কাজী শামীম হোসেনকে পাওয়া গেল ভেতরেই। কিন্তু ততক্ষণে পেছনের দরজা দিয়ে সটকে পড়েন সহকারী প্রকল্প পরিচালক ডাক্তার সাইফুল। এটা তো বলতে পারবো না কেন পালিয়ে গেলেন, কারণ উনি তো আগেই বলছে যে আমার মিটিং আছে স্বাস্থ্য অধিদপ্তরে। কোনো তথ্য না দিয়ে চলে যান বর্তমান প্রকল্প পরিচালকও। স্বাস্থ্য অধিদপ্তর বলছে ইআরপি নিয়ে আলাদা তদন্ত করবে না তারা। যেটা অলরেডি দুর্নীতি দমন কমিশন, এটার বিরুদ্ধে ওরা অভিযোগ পেয়ে অভিযোগের বিরুদ্ধে ওরা ইনভেস্টিগেশন করছে। আমাদের আলাদা করে করার তো কিছু নাই। করোনা মোকাবিলায় বিশ্ব ব্যাংকের 1100 কোটি টাকার প্রকল্প ইআরপি। করোনায় স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম কেনাকাটা এবং একেবারে তৃণমূল পর্যন্ত স্বাস্থ্য অবকাঠামো নির্মাণে বিশাল পরিকল্পনা ছিল সরকারের। এই করোনা কালে এ পর্যন্ত প্রায় 200 কোটি টাকারও বেশি কেনাকাটা করা হয়েছে। এই কেনাকাটায় উঠেছে বড় ধরনের অনিয়মের অভিযোগ, আর যাদের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে তারা সবাই এখনও ধরাছোঁয়ার বাইরে। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পাবনার ঈশ্বরদীতে মাদ্রাসা শিক্ষার্থীকে 3 দিন ধরে শেকলে বেঁধে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ আব্দুল মমিন, শিক্ষক পিয়ারুল ইসলাম সহ 3 জনকে হেফাজতে নিয়েছে পুলিশ। পরিবারের অভিযোগ, কদিমপাড়া বুড়া দেওয়ান নুরানি হাফিজিয়া মাদ্রাসা থেকে পালিয়ে খালার বাড়ি গিয়েছিল ওই শিক্ষার্থী। সেখান থেকে বুঝিয়ে তাকে গত বুধবার মাদ্রাসায় পাঠানো হয়। মাদ্রাসায় যাওয়ার পর লোহার শেকল দিয়ে বেঁধে রেখে পেটানো হয় তাকে। শুক্রবার জুমার নামাজ আদায়ের সময় পালিয়ে যায় শিশুটি। শেকলে বাঁধা অবস্থায় এলাকার লোকজন তাকে উদ্ধার করে পরিবারকে খবর দেয়।
নাটোরের গুরুদাসপুরে দাদন ব্যবসায়ের ফাঁদে পড়ে নিঃস্ব হচ্ছেন হতদরিদ্র লোকজন। সুদের এই ব্যবসা ফেঁদেছেন ইউপি সদস্য বেলাল। বছরের পর বছর সুদের ব্যবসা করলেও প্রভাবশালী হওয়ায় থেকে গেছেন ধরাছোঁয়ার বাইরে। শেরপুরে সুদের টাকার জন্য কলেজ শিক্ষকের বাড়িতে হামলা চালায় দাদন ব্যবসায়ী সুজন। এই ঘটনায় কয়েকজন আটক হলেও এখনও ধরাছোঁয়ার বাইরে অভিযুক্ত সুজন। নাটোরের গুরুদাসপুর উপজেলার প্রত্যন্ত গ্রাম যোগেন্দ্রনগর। বেশিরভাগ মানুষ কৃষিকাজে জড়িত। বিপদে পড়লে তারা ছুটে যায় 7 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বেলাল হোসেনের কাছে। তবে উচ্চহারে সুদের ফাঁদে পড়ে বেশিরভাগ মানুষকেই হারাতে হয় সর্বস্ব। ভুক্তভোগীদের দাবি, গবাদি পশু কেড়ে নেওয়া, শারীরিক নির্যাতন সহ নানা পন্থায় টাকা আদায় করেন অভিযুক্ত বেলাল। সুদে আসলে 15,000 টাকা লাভ দিচ্ছে, দিয়ে তা আমার তামারি করে, সুদের টাকা দিব আর দিব বিভিন্ন আমার বাইরে বাড়াতে দিব। গরিব মানুষ ভাত পায় না, ওরা অসহায় লোক জানলে লোয়ার পরে মনে করে সে টাকা দিতে পারে না, আসি বাদ মারধর করে। ইউপি সদস্য বেলাল সুদের ব্যবসায় জড়িত থাকার কথা অস্বীকার করলেও তাকে থামাতে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন চেয়ারম্যান। আমি দাদন ব্যবসায়ীও না, আমি জাস্ট দু একজন এলাকার মেম্বার হিসেবে আমার কাছে দাবি করে হাওলাত হিসেবে আদান প্রদান করে। ইউপি সদস্য বেলাল হোসেন একজন বড় ধরনের সুদে কারবারি। উনি আমাদের এলাকার বহু গরিব মানুষের সুদে টাকা দিয়েছে এবং সুদের অত্যাচারে অনেক লোক গ্রাম ছাড়া হয়েছে। এ ব্যাপারে তাকে ইউনিয়ন পরিষদে বারবার আমি নিষেধ করেছি। সে কোনোভাবেই রাজি নয়, বরং আমার পর উনি ক্ষুব্ধ হন। আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করি। শেরপুরে প্রশাসনের নাকের ডগায় চলছে রমরমা দাদন ব্যবসা। 7 বছর আগে 50,000 টাকা ধার নেন চন্দ্রকোনা কলেজের শিক্ষক মাহাদি মাসুদ লিটন। এতদিন ধরে টাকা পরিশোধের পর এখনও 5 লাখ টাকা দাবি করছে তারা। সম্প্রতি লিটনের বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালিয়েছে দাদন ব্যবসায়ী সুজন। ভাষায় আমার এই অবস্থা, আইসে দিকে সব নিয়ে গেছে, লুটপাট করে নিয়ে গেছে। পরে আমি 999-এ ফোন দিছি, ওসির সঙ্গে কনফারেন্সে কথা কয়ে দিছে। সাথে সাথে আমার মনে হয় 5টা মিনিট লাগে না, পুলিশ আইসে কয়েকজনের ধরছে। সুদখোর অনেক দিন যাবৎ অনেক জায়গায় এরকম কর্মকাণ্ড অনেক করছে, করার পরিপ্রেক্ষিতে আজকে আমরা বাস্তবে প্রমাণ দেখলাম। এই ঘটনায় 32 জনের বিরুদ্ধে মামলা করেন লিটন। এর মধ্যে 7 জন গ্রেপ্তার হলেও ধরা পড়েনি মূল অভিযুক্ত সুজন। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কক্সবাজারের কুতুপালং ক্যাম্পে সংঘর্ষের মামলায় 11 রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন। এছাড়া বালুখালী ক্যাম্প থেকে দেশীয় অস্ত্রসহ আরও 4 জনকে আটক করা হয়েছে। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, কুতুপালং ক্যাম্প এবং আশপাশের ক্যাম্পে অভিযান চালিয়ে 11 জনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে ক্যাম্পে সংঘর্ষ, গোলাগুলি ও হত্যার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। পুলিশ জানায়, রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে 2 দল রোহিঙ্গার মধ্যে সংঘর্ষ হয়। গত সপ্তাহে সংঘর্ষে নিহত হন 6 জন, আহত হন অনেকেই। এদিকে বালুখালী ক্যাম্প থেকে ধারালো অস্ত্রসহ 4 রোহিঙ্গাকে আটক করা হয়েছে। তারা ক্যাম্পে অস্থিরতা তৈরি করছিল বলে খবর পায় পুলিশ। দীর্ঘ চেষ্টার পর পদ্মা সেতুতে অবশেষে বসানো হলো 32তম স্প্যান। এ বিষয়ে আরও জানাতে এই মুহূর্তে মাওয়া থেকে যোগ দিয়েছে সহকর্মী ইজাজুর রহমান। সবশেষ খবর জানবো তার কাছ থেকে। ইজাজ নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? ইজাজ, কখন নাগাদ স্পেন বসানোর কাজ শুরু হলো এবং কয়টা বাজে স্পেন বসানো হলো, সেখানকার সবশেষ তথ্য জানান। সকাল 7:30টার দিকে দ্বিতীয় দিনের মতো যে 32তম স্প্যানটি রয়েছে সেটি বসানোর কাজ শুরু হয় এবং আমরা দেখতে পেয়েছি চায়না মেজর ব্রিজ যে কোম্পানি, সেই কোম্পানির যে প্রকৌশলীরা রয়েছেন, যারা মূল ঠিকাদারি যে প্রতিষ্ঠান, তারা যেরকম স্প্যান বসানোর কাজ করছেন, একই সাথে সেতুর যে প্রকৌশলীরা রয়েছেন, সমস্ত প্রকৌশলীরা আমার পিছনে যে স্প্যানের ভারবাহী যে ক্রেনটি রয়েছে, সেই ক্রেনের সব প্রকৌশলীরা একসঙ্গে বসে তারা পুরো প্রক্রিয়া মনিটরিং করছেন এবং কাজ করছেন। 7:30টা থেকে শুরু হওয়ার পরে ঠিক আধা ঘন্টার মধ্যে এটি স্প্যান 2 যে পিলার রয়েছে, 4 এবং 5 নম্বর পিলার, সেই পিলারের মাঝামাঝিতে বসানোর মতো পজিশন রয়েছে। অর্থাৎ তাদের ভাষায়, প্রকৌশলীদের ভাষায় এটাকে বলা হচ্ছে অ্যাঙ্করিং বা পজিশনিং। তো অ্যাঙ্করিং এর কাজটা শেষ হয়েছে। এখন হচ্ছে এটি বেশ কিছু সময় এই ক্রেন স্প্যানকে ধরে রাখতে হবে এই ক্রেনের সাহায্যে। এটি পুরোপুরি যখন একদম 2 পিলারে পজিশন মতো যখন পুরোপুরি আসবে বা বসানো সম্ভব
হবে তারপরে এটি ক্রেন থেকে খুলে দেওয়া হবে। খুলে দেওয়ার পরে স্প্যানটি বলা যায় যে বসানোর প্রক্রিয়া সেটি সম্পূর্ণ হবে। তবে এটি শেষ হতে আরো 10 থেকে 15 মিনিট সময় লাগবে বলে আমাদেরকে জানিয়েছেন ক্রেনে যে সকল প্রকৌশলীরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছিলাম আমরা। এবং এটি যদি স্প্যান আর 10-15 মিনিটের মধ্যে বসানো সম্ভব হয় তবে বলা যাবে যে পদ্মা সেতুতে 32তম স্প্যান বসেছে এবং এর মধ্য দিয়ে সেতুর প্রায় 5 কিলোমিটার অর্থাৎ 4800 মিটার দৃশ্যমান হবে। এবং আগামী যে 6 থেকে 7 মাস রয়েছে পুরো বর্ষা যেহেতু বর্ষার শেষের দিকে হওয়ার কারণে আগামী 6-7 মাস পুরোটাই কাজের মৌসুম এবং সেতু কর্তৃপক্ষের আশা আগামী ডিসেম্বরের মধ্যে বাকি যে 9টি স্প্যান থাকবে সেই 9টি স্প্যান বসানো সম্ভব হবে। এবং সেতু কর্তৃপক্ষের নির্দিষ্ট কর্মপরিকল্পনাও গ্রহণ করেছে তারা। এই অক্টোবরেই তাদের টার্গেট ছিল 4টি স্প্যান বসানোর, যদিও সেটি সম্ভব হবে কিনা একটু সন্দিহান। তবে আগামী মাসে 4টি বসবে এবং পরের মাসে যদি সব মিলে যে কয়েকটি স্প্যান থাকবে সেই কয়েকটি স্প্যান বসানো সম্ভব হবে। যে প্রকৌশলীরা যেটি জানান যে একটি স্প্যান বসাতে কমপক্ষে 7 দিন মতো পুরো প্রক্রিয়াটার সময় লাগে শেষ করতে, লিফটিং প্রক্রিয়া থেকে শুরু করে সবকিছু মিলে 7 দিন। সেই হিসাবে তাদের টার্গেট মোটামুটি 1 মাসে 4টা বা কোনো মাসে 3টা বসিয়ে আগামী ডিসেম্বরের মধ্যে পুরো সেতু দৃশ্যমান করা তাদের টার্গেট। এরপরও বাকি থেকে যাবে রোডওয়ে এবং রেলওয়ে যে স্ল্যাব বসানোর কাজ, বিশেষ করে সেতুর ভিতরে যে রেল স্ল্যাব রয়েছে সেগুলো সেতু কর্তৃপক্ষই বা এই ঠিকাদারি প্রতিষ্ঠানই তারা বসানোর কাজ করছে এবং একই সঙ্গে যে রোডে যে স্ল্যাবগুলো বসানোর কাজ সেটিও চলছে। তারপরেও পুরোটা শেষ করতে আশা করা হচ্ছে যে 2022 সালের মধ্যে শেষ হবে। গত 4 মাস কিন্তু একটি স্প্যানও বসানো যায়নি, কারণ পদ্মা সেতুতে যে পরিমাণ পানির প্রবাহ ছিল সেই পানির প্রবাহ বা পানির স্রোত মোকাবেলা করে কোনোভাবেই সেতুতে আসলে স্প্যান বসানোর মতো পরিস্থিতি ছিল না। গতকালকে আমরা সারাদিন এখানে ছিলাম, যখন স্প্যান বসানোর প্রক্রিয়া শুরু হয় সারা দিন ধরেই আমরা দেখেছি যে পানির যে স্রোত সেটি মোকাবেলা করে স্প্যান বসানো সম্ভব হয়নি। যত দিন যাচ্ছে স্রোত কিন্তু কমছে এবং সকাল থেকে আমরা দেখতে পেয়েছি সেই স্রোত মোকাবেলা করেই কিন্তু এখন স্প্যান বসানোর প্রক্রিয়া শেষ হলো। যদিও পানির স্রোত 1.52 মিটার পার সেকেন্ড থাকলে ক্রেনের যে উচ্চ ক্ষমতা সম্পন্ন যে তিয়ান-ই ক্রেন রয়েছে সেই ক্রেন মোটামুটি মুভ করতে পারে বা চলাচল করতে পারে, কিন্তু এর উপরে যদি পানির স্রোত চলে যায় অর্থাৎ 1.52 মিটারের উপরে চলে গেলেই কিন্তু অসম্ভব হয় না। গত এক সপ্তাহ বা এবার সর্বোচ্চ পানির স্রোত ছিল অর্থাৎ 3 থেকে 4 মিটার বা 4.5 মিটারও কিন্তু পার সেকেন্ডে পানির স্রোত প্রবাহিত হয়েছে। সুতরাং এই স্রোত মোকাবেলা করে আসলে স্প্যান বসানো কোনোভাবেই সম্ভব না। এছাড়া পানির যে লেভেল সেই পানির লেভেল কমপক্ষে 4.48 মিটার থাকতে হয় স্প্যান বসানোর জন্য, কিন্তু সেই পানির লেভেলও কিন্তু এবার অনেক বেশি ছিল। সব মিলে এবার যতগুলো প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয়েছে সেটি এর আগে কখনো হয়নি। তারপরেও আশা করা হচ্ছে যে পরিস্থিতি বা সামনের যে শুকনো মৌসুম রয়েছে যে অনুকূল পরিস্থিতি বিরাজ করবে তাতে সবগুলো স্প্যান বসিয়ে নির্ধারিত সময়ে পদ্মা সেতু খুলে দেওয়ার চিন্তা রয়েছে প্রকৌশলীদের। তীব্র স্রোতের সংকট কাটিয়ে অবশেষে 32তম স্প্যানটি বসেছে। কিছুক্ষণের মধ্যে পুরো প্রক্রিয়াটি শেষ হবে। সেখান থেকে সবশেষ খবর জানাচ্ছিল আমাদের সহকর্মী ইজাজ। রাজধানীর কারওয়ান বাজারের পাইকারি বাজারে প্রতিটি ডিম বিক্রি হচ্ছে 9 টাকায়। পাইকারেরা বলছেন করোনার কারণে ডিমের উৎপাদন কমিয়েছে পোল্ট্রি মালিকরা, পাশাপাশি সবজি বাজারে উচ্চ মূল্যের প্রভাবও পড়েছে ডিমে। কর্মস্থল থেকে গুলশান ফেরার পথে কারওয়ান বাজারে পাইকারি দামে বাজার করেন গোলাম মাসুদ। 2-3 দিন আগে এলাকার দোকান থেকে যে দামে কিনেছিলেন এখন সেই 110 টাকাতেই কিনতে হচ্ছে 1 ডজন ডিম। মহল্লার দোকানে 110 টাকা কিনেছি পরশু দিনও, যেহেতু আজকে এখানে 110 টাকা দিলে মহল্লার দোকানে অবশ্যই বেশি। কারওয়ান বাজারে রাত যত গভীর হয় জমতে শুরু করে বাজার। ফড়িয়ারা বলছেন করোনায় ডিমের দাম স্বাভাবিক আছে। প্রতিটি ডিম তারা পাইকারকে বিক্রি করছেন 8 টাকা 20 পয়সা থেকে 8 টাকা 30 পয়সায়। লকডাউন হিসেবে অতটা বেশি নাই। তবে পাইকাররা বলছেন করোনার কারণে কমেছে ডিমের উৎপাদন, যে কারণে চাহিদা অনুযায়ী বাজারে আসছে না, আর তাতেই বাড়ছে ডিমের দাম। বিগত 6-7 মাসে যে গ্যাপ পড়ে গেছে এই গ্যাপে ডিমের প্রোডাকশন কমে গেছে। বাজারের পরিস্থিতিটা আমরা বাজারে যখন মার্কেটে মাল আসে তখন বাজার ওঠানামা হয়, তবে হয়তো বাজার কালকে মার্কেট চাহিদা ছিল, আজকে ডিম কম আসে হয়তো বাজার বেশি হতে পারে। ডিমের দাম না কমলে নিম্নবিত্তের আমিষের চাহিদায় ঘাটতি পড়বে, তাই এখনই ডিমের বাজার তদারকির তাগিদ ভোক্তাদের। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সৌদি ফেরার টিকিট মিললেও ভোগান্তি পুরোপুরি কাটছে না প্রবাসীদের। ভিসা ও ইকামার মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে নবায়নের কথা থাকলেও বাড়তি টাকা আদায়ের অভিযোগ করেছেন তারা।
এছাড়া টিকিট পাওয়ার পর করোনার পরীক্ষার জন্য পর্যাপ্ত সময় পাচ্ছেন না বলে দাবি তাদের। টোকেন পদ্ধতি থেকে সরে আসার পর সৌদি এয়ারলাইন্সের টিকিট দেওয়ার ক্ষেত্রে কিছুটা শৃঙ্খলা ফিরেছে। 30 অক্টোবর পর্যন্ত ভিসা ও ইকামার মেয়াদ আছে। এমন 250 জনকে শনিবার টিকিট দেয়া হয়, তবে সামাজিক দূরত্ব সহ স্বাস্থ্যবিধি মানা হয়নি। সেই সঙ্গে ভিসা ইকামা নবায়ন নিয়ে এখনও জটিলতা পোহাচ্ছেন প্রবাসীরা। আমি এজেন্সির মাধ্যমে আমার থেকে 30 তারিখে ডেট বাড়াচ্ছে, 80,000 টাকা নিয়ে গেছে। এখন যে আমরা খবরে শুনতেছি অটো বাড়ছে, অটো বাড়লে তো আমাদের টাকাটা কেমন নিল? আজ পর্যন্ত কারো হয়েছে না। যদি এম্বাসি যাই তাহলে বলে 40,000 টাকা লাগবে, 70,000 লাগবে, 80,000 টাকা লাগবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কার্যালয়ের সামনেও ছিল টিকিট প্রত্যাশীদের ভিড়। ভিসা ইকামার মেয়াদ দেখে অগ্রাধিকার ভিত্তিতে 450 জন প্রবাসীকে টিকিট দেয় বিমান কর্তৃপক্ষ। যদি কারো ভিসা শেষ হয়ে যায় তাদের ভিসা সেভ করার লক্ষ্যে আমরা যত আর্লি ফ্লাইট দেওয়ার চেষ্টা করব। আমরা ধারাবাহিকভাবে টোকেন দিব, সমস্ত কাজ হবে ইনশাল্লাহ। টিকিট পাওয়ার পর আরেক ভোগান্তি করোনা পরীক্ষার। প্রবাসীদের অভিযোগ, নমুনা পরীক্ষার জন্য পর্যাপ্ত সময় পাচ্ছেন না তারা। হঠাৎ করে টিকিট দিল, কালকে 2টা বাজে ফ্লাইট, করোনা টেস্ট কখন আইব, কখন কি হইব? 8টা বাজে আমার এয়ারপোর্ট থাকতেই বলছে। আমি কিভাবে 9টা বাজে করোনা সার্টিফিকেট নিব? করোনা সংক্রমণ এড়াতে টিকিট কাটার সময় স্বাস্থ্যবিধি মানার পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। স্বাস্থ্যবিধি না মেনে তারা টিকিটের জন্য ভিড় করছেন, সেই ক্ষেত্রে তারা নিজেরাও কিন্তু সংক্রমিত হতে পারে, আশেপাশে যারা থাকবে তাদেরকেও সংক্রমিত করবে। এবং খুব দুঃখজনক হবে যে টিকিট পাওয়ার পর যখন তারা কোভিড টেস্ট করাবে, দেখবে যে কোভিড পজিটিভ, তখন বিদেশেও যেতে পারবে না, আকামা ভিসার মেয়াদ চলে যাবে, তখন আরও সেটা হবে খুব দুর্ভাগ্যজনক। এয়ারলাইন্স কর্তৃপক্ষের প্রতি বিশেষজ্ঞদের আহ্বান, করোনা পরীক্ষার জন্য প্রবাসীরা যেন অন্তত 24 ঘন্টা সময় পান তা নিশ্চিত করতে হবে। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অনুকূল পরিবেশ তৈরি করলে স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে যাওয়ার চ্যালেঞ্জগুলো সুযোগে পরিণত হবে, আর এজন্য অবকাঠামো উন্নয়ন ও ব্যবসা সহজীকরণে সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। শনিবার বিকেলে উন্নয়নশীল দেশে উত্তরণ বিষয়ে ভার্চুয়াল সেমিনারে তিনি এসব কথা বলেন। 2018 সালে স্বল্প উন্নত থেকে উন্নয়নশীল দেশে ওঠার প্রাথমিক যোগ্যতা অর্জন করে বাংলাদেশ। 2021 সালে চূড়ান্ত সুপারিশ পেলে নিয়ম অনুযায়ী 2024 সালে জাতিসংঘের সাধারণ অধিবেশনে মিলবে উন্নয়নশীল দেশের স্বীকৃতি। এরপরও 2027 সাল পর্যন্ত শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা মিলবে। বাংলাদেশ উন্নয়নশীল দেশের তালিকায় অন্তর্ভুক্ত হলে শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা বন্ধ হবে। এতে রপ্তানি 14% পর্যন্ত কমতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, কারণ মোট রপ্তানির 70% বর্তমানে বাণিজ্য সুবিধা পাচ্ছে। আমাদের ভাবমূর্তির ঘাটতি আছে। এখনও রানা প্লাজা ও তাজরিন নিয়ে কথা বলা হয়, কিন্তু অনেক ভালো ভালো কারখানা তৈরি হয়েছে তা বলা হয় না। এসব নিয়ে কাজ করতে হবে, ইতিবাচক দিকগুলো তুলে ধরতে হবে। এমনিতেই ক্রেতারা প্রতি বছর পোশাকের দাম কমাচ্ছে। শুল্কমুক্ত সুবিধা না থাকলে প্রতিবন্ধকতা বাড়বে। সক্ষমতা বাড়াতে ব্যবসায় খরচ কমাতে হবে। তবে উন্নয়নশীল দেশে উন্নীত হলেও শুল্কমুক্ত সুবিধা নেয়ার মেয়াদ বাড়াতে দর কষাকষি সক্ষমতা জোরদার করতে হবে বলে জানান সংশ্লিষ্টরা। স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হলে অনেকগুলো সুযোগও তৈরি হবে, কিন্তু সেই সব সুযোগের সঠিক ব্যবহার করতে হলে দর কষাকষি সক্ষমতা বাড়াতে হবে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের তৈরি করতে হবে। এজন্য প্রযুক্তির উপযুক্ত ব্যবহার করতে হবে। আসলে আমরা যদি রিয়েলি দেশের মধ্যে একটা সুন্দর অনুকূল পরিবেশ তৈরি করতে পারি, and if we can really create a proper enabling environment, then the fact that we are graduating is a real opportunity rather than a challenge. So we have to really convert this challenge into an opportunity. এবং এটার জন্য সরকার তরফ থেকে অনেক কাজগুলি করা হচ্ছে। শুল্কমুক্ত সুবিধা হারানোর চ্যালেঞ্জ মোকাবিলায় মুক্ত বাণিজ্য চুক্তিতে গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন আলোচকরা। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামের চাঁদগাঁওয়ে গৃহবধূ ধর্ষণ মামলার প্রধান আসামি জাহাঙ্গীরকে 5 দিন এবং অন্য 7 জনকে 3 দিনের রিমান্ড দিয়েছে আদালত। চট্টগ্রাম মহানগর হাকিম খায়রুল আমিনের আদালত এই আদেশ দেয়। এর আগে আসামিদের আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। বৃহস্পতিবার রাতে ওই গৃহবধূ রিকশায়
চান্দগাঁও পৌঁছলে 8 থেকে 10 জন দুষ্কৃতিকারী তার পথ রোধ করে। পরে তাকে একটি গলিতে নিয়ে যাওয়া হয়, সেখানে তার উপর নির্যাতন চালায় অভিযুক্তরা। খবর পেয়ে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনায় 10 জনের বিরুদ্ধে চান্দগাঁও থানায় মামলা করেন ওই নারী। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন আছেন। বিশ্বে করোনায় প্রাণহানি 10,77,000-এর বেশি, আক্রান্ত 3,74,000 ছাড়িয়েছে। করোনায় একদিনে 5,000 মানুষের মৃত্যু হয়েছে, নতুন শনাক্ত 3.5 লাখের বেশি। এর মধ্যে সবচেয়ে বেশি এশিয়ায়, প্রাণ গেছে 1,600 জনের, শনাক্ত 1,09,000-এর বেশি। এরপরই অবস্থান ইউরোপের। ফ্রান্সে নতুন করে আক্রান্ত হয়েছে প্রায় 27,000। ক্লাস্টার সংক্রমণের বিষয় খতিয়ে দেখছে সরকার। জার্মানির বার্লিন ও ফ্র্যাঙ্কফুর্টে চলছে কারফিউ। রাশিয়ায় 12,800-র বেশি মানুষের শরীরে শনাক্ত হয়েছে ভাইরাস, যা এ পর্যন্ত দেশটিতে সর্বোচ্চ। আক্রান্তদের চিকিৎসা দিতে মস্কোয় বানানো হয়েছে অস্থায়ী হাসপাতাল। সংক্রমণ রোধে স্পেনে চলছে 15 দিনের জরুরি অবস্থা। ভারতে একদিনে 74,000 শনাক্ত, 921 নিয়ে মোট মৃত্যু 1,08,000-এর বেশি। যুক্তরাষ্ট্রে 49,000 নতুন সংক্রমণ, 24 ঘন্টায় প্রাণ গেছে 6 শতাধিকের। করোনার ওষুধ নিচ্ছেন না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের সাউথ লনে সমর্থকদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে এই দাবি করেন ট্রাম্প। বলেন তিনি এখন অনেক ভালো আছেন। করোনা শনাক্তের পর প্রথম সমাবেশে আসলেন মার্কিন প্রেসিডেন্ট, সেখানে তাকে দেখা যায় মাস্ক ছাড়াই। ট্রাম্প বলেন চীনা ভাইরাসকে যুক্তরাষ্ট্রের বিজ্ঞান ও ওষুধ নির্মূল করবে এবং শিগগিরই মিলবে ভ্যাকসিন। রিপাবলিকান পার্টিতে কৃষ্ণাঙ্গ ও ল্যাটিনো ভোটারদের সমর্থন পাওয়ার লক্ষ্যে শনিবারের এই সমাবেশের আয়োজন করে ব্রেক্সিট ফাউন্ডেশন। সাবেক প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের পর তিনি যে কোনো প্রেসিডেন্টের চেয়ে কৃষ্ণাঙ্গ সম্প্রদায়ের জন্য বেশি কাজ করেছেন বলে আবারও মন্তব্য করেন ট্রাম্প। 7 মাস পর আজ প্রেসিডেন্টস কাপ দিয়ে ফিরছে প্রতিযোগিতামূলক ক্রিকেট। উদ্বোধনী ম্যাচে দুপুর 1:30টায় শান্ত একাদশের মুখোমুখি হচ্ছে মাহমুদুল্লাহ একাদশ। লড়াইয়ের মাঝে অন্যরকম লড়াই, অভিজ্ঞতা আর তারুণ্যের। ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করা হবে অনলাইনে। মহামারীতে সাময়িক থেমেছে পথ চলা, কিন্তু স্পন্দন আগের মতোই তীব্র। ছোট ছোট ধাপে ক্রমশ তৈরি হয়েছে মঞ্চ। শেষ মুহূর্তে হোম অফ ক্রিকেটের স্পর্শ নতুন রঙে। সেরা একাদশ বুকে ধারণ করেছে স্কোরবোর্ড। শোরগোল আর জ্বলে ওঠা ফ্লাড লাইট সমান্তরালে দিচ্ছে বার্তা, জমবে আবার ক্রিকেট উৎসব। বিরতিতে সবার চেয়ে ভালো প্রস্তুতি যার, সেটি মিরপুরের উইকেট। প্রস্তুতি ম্যাচের পারফরমেন্স দিয়েছে স্পোর্টিং উইকেটের বার্তা। মনোযোগের কেন্দ্রে পেসাররা, ধারাবাহিকতার বিচারে এগিয়ে শান্ত একাদশ। ছন্দে থাকা তাসকিনের সাথে আলামিন, রাহির সুইং। নতুন বলে কাজটা সহজ হবে না রিয়াদের দলের জন্য। ব্যর্থতার বৃত্ত ভাঙতে বাড়তি খাটুনি মুশফিকের, তবে সব হিসেব নিকেশ পাল্টে দিতে পারে স্পিনাররা। অনুশীলনে নাইম বিপ্লবের ছন্দ ইঙ্গিত দিচ্ছে লড়াইয়ের মাঝে অন্যরকম লড়াইয়ের। এর আগে হোটেলে 3 অধিনায়ক মিলে করেন আসরের ট্রফি উন্মোচন। করোনার মলিনতা কাটাতে বিসিবির উদ্যোগে সে আয়োজন ছিল বেশ জমকালো। এখন অপেক্ষা মাঠের লড়াইয়ের। মাঠের মানুষ, আমরা মাঠে ফিরছি, কারণ এতদিন প্র্যাকটিস করছিলাম, ওটার একটা প্লিজিং একটা ফ্যাক্টর ছিল। এখন কম্পিটিটিভ ক্রিকেট স্টার্ট হচ্ছে, খুবই ভালো লাগছে। প্রত্যেকটা টিমই ভালো, অবশ্যই প্রত্যাশা অনেক হাই। আমাদের যে টিমটা হয়েছে অবশ্যই আমাদের প্ল্যান থাকবে যে আমরা চ্যাম্পিয়নশিপের জন্যই খেলবো। আইকনদের ছাপিয়ে নায়ক বনে যাওয়ার সুযোগ আকবর রাকিবুলদের। পুরনোদের কাছ থেকে ব্যাটন বুঝে নিতে কতটা প্রস্তুত নতুন তামিমেরা, বোঝা হয়ে যাবে আগামী 12 দিনে। 7 মাস পর চ্যালেঞ্জ প্রতিযোগিতামূলক ক্রিকেটের। আন্তর্জাতিক মিশন নয় হয়তো, তবে প্রেসিডেন্ট কাপের গুরুত্ব মাহাত্ম্য জানা আছে ক্রিকেটারদের। শুরু হয়ে গেছে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার প্রক্রিয়া। শেষটায় পৌঁছানো যাবে কিনা তার অনেকটাই নির্ভর করছে এখানে শেষ পর্যন্ত কতটা অক্ষত থাকে বায়াবাবল তার উপর। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা। মিরপুরের হোম অফ ক্রিকেটে ফিরেছে আন্তর্জাতিক ম্যাচের আবহ। দীর্ঘদিন পর ক্রিকেটার, নির্বাচক, কিউরেটর, ক্যামেরা ক্রু সবাই ব্যস্ত সময় পার করেছেন। বিসিবি প্রেসিডেন্টস কাপ শুধু মাঠে ফেরার জন্য নয়, নতুনদের দেখে নেওয়া, নিয়মিতদের প্রস্তুত হওয়ার বড় প্ল্যাটফর্ম হবে বলছেন তামিম ইকবাল।
আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে ৩৭ রানে হেরেছে চেন্নাই সুপার কিংস। ব্যাটসম্যানদের ব্যর্থতায় বারবার হারের মুখ দেখতে হচ্ছে অধিনায়ক ধোনিকে। ৭ ম্যাচে এই নিয়ে পঞ্চম হার চেন্নাইয়ের। ১৭০ রানের টার্গেটে খেলতে নেমে শুরু থেকেই অগোছালো ছিল ধোনির দল। অর্ধেকের বেশি ওভার পার করে মাত্র ১০০ রান যোগ হয় তাদের স্কোরবোর্ডে। ধোনিও যেন কোনো ম্যাজিক ছড়াতে পারছেন না এবারের আসরে। এই ম্যাচে তার ব্যাটে এসেছে ৬ বলে মাত্র ১০ রান। একমাত্র আম্বাতি রায়ুডু কিছুটা থিত হয়েছিলেন, যদিও তার ৪২ রানের ইনিংসও কোনো কাজে আসেনি। ৩ উইকেট নিয়েছেন ক্রিস মরিস। টস জিতে ব্যাট করতে নেমে অবশ্য শুরুটা ভালো ছিল না বেঙ্গালুরু। রান তুলতে ব্যর্থ হয়েছেন এবি ডিভিলিয়ার্স, ওয়াশিংটন সুন্দর। তবে সেই চাপ কাটিয়ে ওঠেন কোহলি। ৯০ রানে অপরাজিত ছিলেন বেঙ্গালুরুর অধিনায়ক। ফ্রেঞ্চ ওপেনে নারী এককে শিরোপা জিতে ইতিহাস গড়েছেন ইগা সিয়াতেক। ফাইনালে সোফিয়া কেনিনকে হারিয়ে প্রথম গ্র্যান্ড স্ল্যাম জেতেন পোলিশ এই তারকা। এক পেশে ম্যাচে শুরু থেকে ইগা সিয়াতেকের আধিপত্য। শুরুতেই সোফিয়া কেনিনের সার্ভিস ব্রেক করেন এই পোলিশ তারকা। স্নায়ুর পরীক্ষায় প্রথম সেটে সফল সিয়াতেক। প্রথম সেট জিতে নেন ৬-৪ গেমে। দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন কেনিন, তবে সিয়াতেকের ধারাবাহিক সার্ভ আর ফোরহ্যান্ডে ব্যর্থ হয়েছে ম্যাচ বাঁচানোর চেষ্টা। অসহায় সোফিয়া কেনিন হার মানেন ৬-১ গেমে। ইউএফা নেশনস লিগে সুইজারল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে স্পেন। ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক খেলায় সুইজারল্যান্ডকে চেপে ধরে স্পেন। ১৪ মিনিটে জালের দেখাও পেয়ে যায় লুইস এনরিকের শিষ্যরা। সুইসদের অগোছালো খেলার সুযোগ নিয়ে গোল করেন মিকেল ওয়াইয়ারসাবাল। পিছিয়ে পড়ে প্রতিরোধ গড়তে ব্যর্থ ছিল সুইজারল্যান্ড। দ্বিতীয়ার্ধে এসে আর প্রতিপক্ষের রক্ষণ ভাঙতে পারেনি স্প্যানিশ ফরওয়ার্ডরা। তবে এই জয় নিজেদের গ্রুপে শীর্ষস্থান শক্ত করল স্পেন। অন্য ম্যাচে ইউক্রেনকে হারিয়েছে জার্মানি। প্রতিপক্ষের মাঠে ২-১ গোলের জয় ওয়াকিং দলের। শুরুতে আক্রমণ চালিয়েছে ইউক্রেন, তবে আসেনি কাঙ্ক্ষিত গোল। উল্টো ২০ মিনিটে মাথিয়াস গিন্টারের গোলে এগিয়ে যায় জার্মানি। ম্যাচের দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করেন লিওন গোরেৎসকা। শেষ দিকে স্বাগতিকদের একমাত্র গোলটি করেন রুসলান মালিনকস্কি। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের তর্জনী নিয়ে নির্মাণ করা হচ্ছে ৭১ ফুট উঁচু ব্রোঞ্জের ভাস্কর্য। জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে পূর্বাচলে ভাস্কর্য তৈরি হবে রাজুকের নিজস্ব অর্থায়নে। গৃহায়ণ ও গণপূর্ত সচিব জানান, ২০২১ সালের ফেব্রুয়ারিতে ভাস্কর্যটির কাজ শেষ হবে। উদ্বোধন করা হবে ৭ই মার্চ। পূর্বাচল কুড়িল থেকে বালু নদী পার হলেই শুরু রাজুকের এই নতুন শহর প্রকল্প। রাজধানীতে চাপ কমাতেই ১৯৯৫ সালে শুরু হয় এর কাজ। ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর এই ৩ জেলার জমি নিয়ে রাজধানীর পাশে গড়ে ওঠা এই স্যাটেলাইট শহরের ৩ পাশে তুরাগ, শীতালক্ষা ও বালু নদী। ৬,২২৭ একর জমিতে ৩০ সেক্টরে রয়েছে প্রায় ২৭,০০০ প্লট। এবারে সংগ্রাম বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে এই পূর্বাচলের ১৫ নম্বর সেক্টরের লেকপাড়ে তৈরি হতে যাচ্ছে ব্রোঞ্জের ভাস্কর্য। বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের তর্জনী নিয়ে নির্মাণ করা হচ্ছে এটি, যার উচ্চতা ৭১ ফুট, ব্যাস ১১৩ ফুট। চারিদিকে লেক পরিবেষ্টিত একটা নান্দনিক একটা জায়গা হবে, যেখানে বঙ্গবন্ধুর আর যে ৭ই মার্চের যে ভাষণ দিয়েছিল সেই তর্জনীকে কেন্দ্র করে, যেটার উচ্চতা হবে 71 ফিট এবং এটা মোট ১১৩ ফিট এবং টোটাল জমির পরিমাণ এখানে 2.3 একর জমি। আগে পার্কের জায়গা রাখলেও এখন করা হচ্ছে বঙ্গবন্ধু চত্বর। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উদ্যোগে স্থাপত্য অধিদপ্তর, গণপূর্ত অধিদপ্তর ও রাজুক যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করছে। টার্গেট ৭ই মার্চের, আগামী বছর ৭ই মার্চের অনেক আগেই আমরা এটা শেষ করতে পারবো, কারণ এটা বেসটা হবে আপনার মানে ইটের স্ট্রাকচারে, আর তারপরে বঙ্গবন্ধুর যে ভাস্কর্যটা সেটা হবে আপনার ব্রোঞ্জ স্ট্রাকচারে। সুতরাং সেইভাবেই সময় এবং সব কিছু নির্ধারণ করা হয়েছে যে নির্ধারিত সময়ের মধ্যে করা যাবে। পুরো প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ৫৫ কোটি টাকা। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল বিরতিহীন সংবাদের এখনকার আয়োজন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।